বিশ্বের কোন দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য 30% কোটা আছে? আমাকে একটা দেশের নাম বলেন। আমি কাল থেকে আর টকশো করবো না, আমি কাল থেকে আর টকশো করবো না। আমি কাল থেকে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোন রাষ্ট্র তাদেরকে কোটা দিয়েছে, ভাতা দিয়েছে, চাকরি দিয়েছে? একটা দেশের নাম আপনি আমাকে দয়া করবেন। আপনি যখন বললেন যে 1953 সালের বিষয়টা আমাদের বাবা দরকার অমুক তমুক দীর্ঘদিন মুক্তিযুদ্ধ হয়ে গেছে, আসলে কি ভাই আপনি তো মিসলিড করছেন রশিদ ভাই, আপনি তো ভুল ব্যাখ্যা করছেন, মিসলিড করছেন। আমি বললাম যে 53 বছর ধরে আমরা সুযোগ দিয়েছি, আমরা আর কতদিন সুযোগটা দেবো নাতি নাতনিদেরকে? আপনি কিন্তু লাইনে থাকেন না। আমি আপনাকে বলছি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রাখেন, মুক্তিযোদ্ধার নাতি নাতনি আমি বলছি একটি কোঠাও রাখার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনটা নাই, যৌক্তিকতা নেই। আপনি সেই জায়গায় আছেন, আপনি দয়া করে মিসলিড করছেন। কোঠা নাই কে বলছে? পৃথিবীর স্বাধীন দেশের একজন নাগরিক এখানে আসতো, ইরানিরা বুঝে যে স্বাধীনতা কি জিনিস। 11 বছর 9 বছর। আচ্ছা, পাঁচটা দেশের নাম বলেন তো ভাই, স্বাধীন দেশের পাঁচটা দেশের নাম বলেন যেখানে কোটা আছে মুক্তিযুদ্ধদের জন্য। একটু পাঁচটা দেশের নাম বলেন তো ভাই একটু। না, মুক্তিযুদ্ধের জন্য 49টা দেশ আছে পৃথিবীতে। 49টা দেশ আছে পৃথিবীতে যেটা স্বাধীনভাবে রাষ্ট্র স্বাধীনতা রাষ্ট্র। আমি সে কথা বলছি যেখানে মুক্তিযুদ্ধ করার পরে তাদের কোটা আছে 30%, এটা একটু আমাকে বলেন না, দেখি শুনে একটু। 35% না 30% কোটা হলো মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। এখন মুক্তিযোদ্ধার সন্তানই তো পাচ্ছেন না। তারপরে ভাই এই যে ভাই রশিদ ভাই, আপনি আন্দাজি যা খুশি তাই বলেন না ভাই, এখানে শিক্ষিত মানুষ আছে, আপনিও একজন শিক্ষিত মানুষ। আমি আপনাকে বলবো যে বিশ্বের কোন দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য 30% কোটা আছে? আমাকে একটা দেশের নাম বলেন। আমি কাল থেকে আর টকশো করবো না, আমি কাল থেকে আর টকশো করবো না। আমি কাল থেকে ঠিক করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য পৃথিবীতে 49টা দেশে আপনার কোঠা আছে। আপনি অনগ্রসরে আসছেন কেন? মুক্তিযুদ্ধ আমি অনগ্রসর, আপনাকে আমি বলেছি যে অনগ্রসর কোটা থাকবে, সংবিধানের মৌল চেতনার অংশ। একটু একাডেমিক ডিবেট করি, আমরা রাজনীতি করতে আসিনি তো, একটু একাডেমিক ডিবেট করি। অনগ্রসর জনগোষ্ঠীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72-এর সংবিধানে যে প্রভিশন দিয়েছে, আমি আমার প্রারম্ভিক বক্তব্যে দিয়েছি, এটা অবশ্যই থাকবে এবং সেটা থাকতে হবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোন দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই দেশের মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, আমি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলিনি, মুক্তিযোদ্ধার সন্তান নিয়েও কথা বলিনি, নাতি নাতনিরা 30% কোটা ভোগ করে, একটি দেশের নাম আপনি বলেন, এটা আমি অনুরোধ করতে চাই। নাতি-নাত করে কিন্তু কোটা ভোগ করতেছে না, বাংলাদেশেও করতেছে না। তাহলে আমি সেই কথাটাই বলেছি যে নাতি-নাতনির কোটার কোনো দরকার নাই। আপনি মুক্তিযোদ্ধাদের কোটা দেন, মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সদস্য কোটা দেন, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি-নাতনিকে আপনি বারবার বলছেন যে থাকা দরকার। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোন রাষ্ট্র তাদেরকে কোটা দিয়েছে, ভাতা দিয়েছে, চাকরি দিয়েছে? একটা দেশের নাম আপনি আমাকে দয়া করবেন। আপনি যখন বললেন যে 1953 সালের বিষয়টা আমাদের বাবা দরকার অমুক তমুক দীর্ঘদিন মুক্তিযুদ্ধ হয়ে গেছে, আসলে কি ভাই আপনি তো মিসলিড করছেন রশিদ ভাই, আপনি তো ভুল ব্যাখ্যা করছেন, মিসলিড করছেন। আমি বললাম যে 53 বছর ধরে আমরা সুযোগ দিয়েছি, আমরা আর কতদিন সুযোগটা দেবো নাতি নাতনিদেরকে? আমাদেরকে তো কোনো না কোনো জায়গায় থামতে হবে। একটা রাষ্ট্রের বয়স 53 বছর, তাহলে কোনো না কোনো জায়গায় থামতে হবে। আপনি মিসলিড করেন না ভাই, আপনি রাজনৈতিক ভুল ব্যাখ্যা করেন না, এটা অনুরোধ আপনার প্রতি। আপনি দয়া করে মিসলিড করেন না। কোটা যদি থাকে আপনি থামবেনটা কিভাবে বলেন? কোটা থাকলে থামতে হবে আপনার একটা জায়গায়, কিন্তু কোটাটা পূরণ করবেন কিভাবে? আমি কিন্তু আপনাকে একটা রেফারেন্স দিয়েছি যে কোটা পূরণ করতে হবে, এটা কোথায় লেখা আছে? আপনি এই কোটা থাকার পরও তো আপনি কোটা পূরণ করতে হবে, কোথায় লেখা আছে যে কোটা পূরণ করতেই হবে আপনাকে? বরঞ্চ মুক্তিযোদ্ধার সন্তানেরা আপনি বলেন ভাই, আপনি দয়া করে দর্শককে প্রশ্ন করে নাজেহাল করেন না, আমাদেরকে নাজেহাল করা একটু টাফ আপনার জন্য। আমার কথা, বিশ্বের কোন দেশে মুক্তিযোদ্ধা বলেন, আত্মত্যাগ বলেন, কোন দেশে নাতি নাতনিদের জন্য কোনো কোটা নেই। আপনি যদি থাকে, আমি আপনাকে অনুরোধ করছি আমার শেখার জন্য ভাই, আমার ভুল হতে পারে, কিন্তু আমি বলছি আপনাকে দায়িত্ব নেই যে কোনো জায়গায় নাতি নাতনির কোটা নাই। আপনি 53 বছরে বাংলাদেশে কেন নাতি নাতনির কোটা নিয়ে আপনি নাড়াচাড়া করবেন? না, আপনি মানসিকতার এই জায়গায় আসবে কেন যে আমি আপনি নাজেহাল করতে আসছি? এই জায়গাটা আপনি আসবেন কেন আগে? নাম্বার 1, নাম্বার 2 হলো কারণ আপনি মিসলিড করছেন। আপনি বারবার বলছেন আপনি যে মুক্তিযুদ্ধ করছে তাদের অধিকার আছে, আপনি বলছেন মুক্তিযুদ্ধ করছে বিশ্বের অনেক জায়গায় তাদের অধিকার আছে। কোন জায়গায় নাতি নাতনিদের কোনো সুযোগ সুবিধা নাই বিশ্বের কোথাও? কিন্তু আপনি বলছেন 53 বছরে আমাদের ভাবতে হবে, এই করতে হবে, ওই করতে হবে,
তারপরে বাংলাদেশে কি 53 বছর অবশ্যই ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে যে দেশের বয়স 53 বছর সেই দেশে মুক্তিযোদ্ধার এই যে মুক্তিযোদ্ধা তো পাচ্ছি না, আপনি মুক্তিযোদ্ধার 30% কোটা রাখেন, আমি দাবি করছি আজকে এখানে যে প্রকৃত মুক্তিযোদ্ধার 30% কোটা রাখেন, তার সন্তানদের জন্য রাখেন, আপনি নাতি নাতনিদের জন্য আপনি কোটা দেবেন, আপনি 53 বছরে বাংলাদেশে ভাববেন না যে এই কোটাটা কতদিন আমি দেবো, আমাকে অবশ্যই ভাবতে, কারণ শোনেন 72 সনে আমি আরো বলি একটু বলি একটু 1 মিনিট, 72 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ দেওয়ার জন্য ইন্ট্রিম রিক্রুটমেন্ট রুলস নামে একটি রুল জারি করেন, সেই রুলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মুক্তিযোদ্ধাদেরকে এই 30% সুযোগ দেওয়ার জন্য উনি বলেন। আমার প্রশ্ন হলো যে ইন্টারিম পিরিয়ড শব্দের অর্থ আপনিও জানেন, বিশ্ববাসী জানে, দেশের মানুষ জানে, অন্তর্বর্তীকালীন সময়। 53 বছরে বাংলাদেশে কি অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়নি? আমি ইতিহাস থেকে কথা বললাম। না না, 1975 সালের আগ পর্যন্ত কোটা ছিল 80%। আপনি আরেকটু রেফারেন্স দেন আমার কাছ থেকে। 1975 এটা আবার আপনি কোথায় পেলেন ভাই? 75 এর আগে 80% কোটা ছিল, এটা আবার কোন তত্ত্ব আবিষ্কার করলেন? 80% ছিল আফসারি ভাই, 80% কোটা কোথায় ছিল ভাই? 80% ছিল কোটা এবং 20% কোথায় পেলেন রে ভাই? অনেকগুলো কোটা ছিল, যে কোটাগুলো বলেন কেন? আপনি যখন 1 ইয়ারে একটা কথা বলবেন তখন সম্ভবত বলবেন কেন? কোন মুক্তিযোদ্ধাকে 72 সনে বঙ্গবন্ধু কোটা দিয়েছিলেন 30%, ওনলি ফর মুক্তিযোদ্ধা, ওনলি ফর মুক্তিযোদ্ধা। 75 এর পরে এটাকে 40% করা হয়েছে 1985 সালে, এবং বাকি অংশটাকে রংপুর বিভাগকে বলতেছেন আপনি এক এক সময় এক একটা বলতেছেন। আমি আপনাকে বলি বঙ্গবন্ধু 72 সনে ইন্ট্রিম রিক্রুটমেন্ট রুলস নামে একটা রুলস জারি করেন, প্রজ্ঞাপন জারি করেন, সেই প্রজ্ঞাপনের আওতায় মুক্তিযোদ্ধা, ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য, পুনর্বাসন বা তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য 30% চাকরিতে কোটা সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করছিলেন উনি। আপনি বলেন যে 80% ছিল 75 আগে, কোথায় পেলেন আপনি? এবং এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বেতন দেওয়া হয় মুক্তিযোদ্ধা ট্রাস্ট থেকে, রাষ্ট্রের থেকে দেওয়া হয় না। আপনাকে আরেকটা ইনফরমেশন দেয়, এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বেতন দেওয়া হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী কথাটাই বলেছে। আমি যেটা বললাম যে 1985 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেননি, কারণ মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং বাজেটের অংশ হিসাবে। আপনি দয়া করে এগুলো বলবেন না, রাষ্ট্রের অংশ হিসাবে এবং বাজেটারি অ্যালোকেশন থেকে। না না, মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্ট থেকে ফান্ড দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। গতকালকে কিন্তু এটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কেন মিসলিড করছেন ভাই? কেন মিসলিড করছেন? মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট অবসরপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধারা সেখান থেকে সুবিধা পায়। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, আফসারি ভাই এখানে আছেন, সমস্ত রিটায়ার্ড মুক্তিযোদ্ধারা এই ফান্ড থেকে আর্থিক অনার্থিক সুবিধা পান। আর মুক্তিযোদ্ধাদের যে ভাতা, তাদের যে বাড়িঘর, তাদের যে চিকিৎসা ভাতা, রিক্রিয়েশন লিভ, এগুলো দেওয়া হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, যে মন্ত্রণালয় বিএনপি তৈরি করেছিল সেই মন্ত্রণালয় থেকে বাজেটারি অ্যালোকেশন থেকেই ভাতাটা প্রদান করা হয়। না, ওই ফান্ড থেকে ট্রান্সফার করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে দেওয়া হয়। এটা কিন্তু গতকাল ক্লিয়ার করা হয়েছে ব্যাপারটা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ফান্ড না জানে কেন কথা বলেন ভাই? আফসারি ভাই না জানে কথা বললে তো বিপদ ভাই। আপনি জানেন না ভাই, সরি আপনি জানেন। টাইমটা একটু দেখতে হবে। ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা জি, রাশিদ ভাই বলেন। হ্যাঁ হ্যালো, উনি কি? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। রাশিদ ভাই বলেন। আসনাদ সাহেব আমাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আপনার কোটা কিন্তু প্রতিনিয়ত আপনার মুক্তিযোদ্ধা সন্তানদের কোটার অংশটাই কমতেছে, অন্যান্য জায়গায় কমতেছে না। এটা বারে কিন্তু আমাদের সরকার ছাড় দিয়েছে, প্রতিটা মুহূর্তে ছাড় দিয়েছে, এত ছাড় দিয়েছে যে চিন্তার বাইরে ছাড় দিয়েছে। এবং ছাড় দিতে আজকে মনে করেন এখানে চলে আসছে। আর সরকার কিন্তু সংস্কারের পক্ষে। সবচেয়ে বড় বিষয় যেটা, সরকার সংস্কারের পক্ষে, সরকার সংস্কারের বিপক্ষে না। তো সংস্কারের পক্ষে এই কারণে যে জনগোষ্ঠী বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের চেয়ে সাধারণ জনগোষ্ঠীর পরিমাণটা অনেক বেশি। এটাকে একটা ভাবার বিষয়। কিন্তু আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আন্দোলনটাকে আমি সমর্থন করি। এই আন্দোলনটাকে এই কারণে সমর্থন করি যে সাধারণ যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর অনেক পরিমাণটা অনেক বেড়ে গেছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লোক ছিল 7.5 কোটি, বর্তমানে সেই রাষ্ট্রের সংখ্যা প্রায় 18 কোটির মতো। 18 কোটি লোকের মধ্যে কয়জন লোক মুক্তিযোদ্ধার সন্তান? এটা তো একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে আপনি দেখেন বিভিন্ন দপ্তর অধিদপ্তর মুক্তিযোদ্ধা সন্তানরা কিন্তু কোটা পূরণ করতে পারে না। পরবর্তী মুহূর্তে কিন্তু ওটা মেধার আকারে চলে যাচ্ছে, মেধার মধ্যে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার মুক্তিযোদ্ধা সন্তানরা কি করতেছে? কোনো কিছু আমার কিছু পাচ্ছে না। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার সন্তান না, এইটা নিয়ে বিতর্কে না যেয়ে আমার মনে হয়
এটাকে একটা না, সুন্দর আমি সুষ্ঠু রাশেদ ভাই আপনি কিন্তু লাইনে থাকেন না। আমি আপনাকে বলছি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রাখেন। মুক্তিযোদ্ধার নাতি নাতনি আমি বলতেছি একটি কোঠাও রাখার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনটা নেই, যৌক্তিকতা নেই। আপনি সেই জায়গায় আছেন, আপনি দয়া করে মিসলিড করছেন কেন? আপনি মিসলিড করছেন কেন বারবার? না না, নাতি নাতনিরা কি সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে? আপনি কি মনে হয় নাতি নাতনিরা পাচ্ছে কোনো ফ্যাসিলিটি? আপনি রাখবেন কেন? আপনি এক্সট্রা প্রিভিলেজ রাখবেন কেন? আপনি এক্সট্রা প্রিভিলেজ রেখে কেন আপনি মেধাবীদেরকে বঞ্চিত করবেন? কেন এক্সট্রা প্রিভিলেজ আপনি রাখবেন? কারণটা কি? যৌক্তিকতাটা কি?